আসসালামু আলাইকুম। ঘোষণাপত্র কেন সনদপত্র হলো না? আমি গতকাল একটা ভিডিও করেছি, যেটা আমি দৃষ্টিতে দেখেছি, দৃষ্টির কটু ছিল যেটা, সেইটা। কিন্তু আজকে ক্ষুদ্র একটি তথ্য নিয়ে আলোচনা করব। তথ্যটা আপনাদের সাথে আমার পরিষ্কার করে বোঝানোর জন্য আমি একটু বলি। 1971 সালে 25শে মার্চ যখন হানাদার বাহিনী সমগ্র দেশের উপরে লেলিহান কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন কিন্তু একমাত্র তৎকালীন মেজর জিয়াউর রহমান দেশকে স্বাধীনতার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। খুব সূক্ষ্ম একটু ব্যাপার, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণাকে বাস্তবায়ন করতে, এই ঘোষণাকে, সেই স্বাধীনতার যে শব্দটি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই স্বাধীনতার চূড়ান্ত রূপে সেই সনদপত্র তৈরি করতে 9 মাস যুদ্ধ করতে হয়েছিল। এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হয়েছিল, মামুনের ইজ্জত লুণ্ঠিত হতে হয়েছিল, এবং সেই ঘোষণাপত্রকে সনদপত্রে রূপান্তরিত করতেই 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে জেনারেল নেওয়াজিকে সেই স্বাধীনতাপত্রে সই করার পরে কিন্তু সেটি সনদে প্রকাশ পায়। তাহলে ঘোষণাপত্র আর সনদপত্র এক নয়। ঘোষণা কে দিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনেকেই তো মেনেই নেয়নি, বিশেষ করে দলগুলোর নাম আমি বলছি না, মেনেই নেয়নি যারা গতকাল সেখানে উপস্থিত ছিলেন। আর আমলিগ তো নয়, তারা তো একেবারেই না। তারপরেও যারা তার পাশে আশেপাশে দাঁড়ানো ছিল, কয়জন এই অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিয়েছেন, এই গণ অভ্যুত্থানকে মেনে নিয়েছেন, এই বিপ্লবকে মেনে নিয়েছেন? কয়জন সরকার যে পালিয়ে গিয়েছেন তার সমর্থন পুষ্ট ছিল? তার সমর্থনে থাকলে রাষ্ট্রপতিকে কি অপসারণ করতে তারা সহায়তা করেছে? 72-এর যে নোংরামির সংবিধান, তার পরিবর্তন করতে কি কোনো ধরনের বিন্দুমাত্র তারা ছাড় দিয়েছে? আমলিকে কারা প্রমোট করছে না? তারা কারা? এই মানুষগুলোকে কি ডক্টর ইউনূসকে পূর্ণ সমর্থন করেই অভ্যুত্থানকে মেনে নিয়েছে? যারা ওখানে ছিলেন, সম্পূর্ণ একটি নাটকের ভাবটা কি নয় মনে হয়? কেন সনদ হিসাবে প্রকাশ করতে দেয়নি? কেন শুধুমাত্র ঘোষণাপত্রের ভিতরে আবদ্ধ রেখে তাকে দিকে এই বয়ান করানো হলো? হ্যাঁ, ওখানে উল্লেখ আছে নির্বাচিত সরকার তার তফসিলে, সরকার গঠিত হওয়ার পরে তফসিল ঘোষণা করবে তারা, সেইটার ভিতরে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্তি হবে। কিসের ভিতরে? সরকারের তফসিলের সংবিধানে। আমরা তো ওইটা বলিনি, আমরা বলছি মূল সংবিধানের যে অধ্যায়গুলো কাটছাট করা হলো, যে অধ্যায়গুলো অপসারণ করা হলো, যে অধ্যায়গুলো বিলুপ্ত ঘোষণা করা হলো, এগুলো কি এই অভ্যুত্থানের বিষয়বস্তুগুলো কি সেই জায়গায় সন্ন্যাসিত হবে, নাকি সংবিধানের নূতন করে কোনো পাতায় লিখিত হয়ে এটা সংযোজন শুরু হবে, নাকি অভ্যুত্থানের যে পুরা যে ঘোষণাপত্রটি তৈরি হলো এটি আলাদাভাবে আর একটা পুস্তক আকারেই সেটা সংবিধান হিসাবে গ্রহণযোগ্য হবে? এটা কি হিসাবে তফসিলের ভিতরে নিয়ে সেটা, সেই তফসিল যে কোনো সরকার আসে তো বাতিল করে দেবে আবার। কারণ এটা তো নির্বাচিত সরকার হলেও একটি দলের নির্বাচিত সরকার হিসাবে গণ্য হবে। মূল সংবিধানের ভিতরে ঢোকার কথা ছিল না, এবং সেটা এখনই ঢুকে থাকবে। নির্বাচিত সরকার এসে অনুমোদন যে দেবে সেটাও সেই সংবিধানের বা বর্তমান যে ঘোষণাপত্র হলো সেটার ভিতরে লিপিবদ্ধ থাকলো। এর ভিতরে কি একটি চূড়াবালির গন্ধ, ব্যক্তি ষড়যন্ত্র হলো কোনো কিছু মনে হচ্ছে না? আমি কম বুঝি, কম জানি, কিন্তু ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাহেব ওখানে আছেন, দেশ সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, এবং তার সামনে যারা বসা ছিলেন, আমি যতটুকু লক্ষ্য করেছি
ভালো কিছু দক্ষ লোক সেখানে উপস্থিত ছিলেন। এখন কথা হলো, এনসিপি, অনেকেই বলছে এনসিপিকে খুশি করতে, কেউ কেউ বলছেন না, এটা গণ অভ্যুত্থানের সাথে জড়িত নাগরিকদের আকাঙ্ক্ষা। কিন্তু এর পিছনে ওইটাই হবে যে এনসিপিকে ধোঁকা দেওয়ার মাধ্যমে খুশি করতে, যেমন খুশি করা হয়েছিল 8 তারিখে এনসিপিকে বড় ধরনের ধোঁকা দিয়ে একটি সরকার গঠন করে, যেটাকে বিপ্লবী সরকার না করে অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়ে এই বিপ্লবকে ধ্বংস করার যে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছিল, এই ঘোষণাপত্র আমার দৃষ্টিতে সেটাই হয়ে থাকল। এখন নির্বাচন হবে, যে কোনো একজন সরকার ক্ষমতায় আসবে, যে কেউ, এই সেই ঘোষণাপত্র কতটুকুন মূল্যায়িত হবে? এটা তো কিন্তু ঘোষণাপত্র, সংবিধানের সংযোজন হবে বলে বলছে, এটাও একটা ঘোষণা। তো বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? বাস্তবায়নের কি পদক্ষেপ? সরকার যেহেতু সংবিধানে হাত দেওয়ার ক্ষমতা রাখে, তারা তো সরকার গঠন করেই এটা হাত নাও দিতে পারে, তখন কি হবে? এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদেরকেই তো রাষ্ট্রীয় হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য এই পরিস্থিতিটাকেও তো সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। নাহলে এরশাদের সময়কালকে অবৈধ ঘোষণা করা হয়নি, অনেক কিছুকেই বাদ দেওয়া হয়েছে। এটা বাদ দিতে সমস্যা কি হবে সেই সরকারকে, যদি মূল সংবিধানের ভিতরে এটা সন্নিবেশিত না হয়? কি হলো? মানে সাধারণ মানুষ ধোঁকার ভিতরেই, কথার মারপ্যাচের ভিতরেই, জ্ঞানীদের কৌশলে, জ্ঞানী না, এরা হচ্ছে চতুরতার কৌশলের ভিতরেই আবদ্ধ থেকে যাবে, ধোঁকা ভিতরেই থেকে যাবে। একটি কথা বলা হয়েছে, আন্দোলনকারী অর্থাৎ জুলাই আগস্টের যারা আন্দোলনকারী শহীদদেরকে বীর এবং যারা জীবিত আছে তাদের আইনি সুরক্ষা দেওয়া হবে। আইনি সুরক্ষা। স্বাধীনতা যখন ঘোষণা হয়েছিল এবং যুদ্ধ চলছিল, ভারত যখন এদেশে লুটতরাজ করছিল, নির্বোধের মতো একজন দেশপ্রেমিক ছিলেন মেজর জলিল, যে ভারতকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। তিনি কিন্তু বন্দী হয়েছিলেন এবং বন্দী অবস্থায় অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু ছলনাময়ী, প্রতারণাময়ী। তাদের ভিতরে যে বিষ ছিল সেটা কিন্তু এই প্রকৃত স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা, কর্মকর্তা বা সাধারণ মানুষ জানতো না, যে পিছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, এরা হয়তো শুধু দেশপ্রেমীর আকাঙ্ক্ষা নিয়ে দেশকে রাহগ্রাসের থেকে মুক্ত করবার জন্যই আন্দোলনে নেমেছিল, একটি সরকারের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রাজপথে দাপিয়ে বেরিয়েছিল এবং তারা পূর্ণ সার্থক হয়েছে। কিন্তু তারা কি এখনো বুঝতে পারছে এর পিছনে হয়তো কোনো বড় ধরনের ষড়যন্ত্র ছিল, তাদেরকে ব্যবহার করা হয়েছে মাত্র? তারই একটি আলামত নয় তো? সময় বলে দেবে হয়তো যে ঘোষণাপত্র এবং সনদপত্রের মধ্যে পার্থক্য কী। ডক্টর ইউনূস কাদের প্ররোচনায় বড় ধরনের একটি ঝুঁকির মধ্যে পড়ে গেলেন না তো? আমি যতটুকু জানি, আন্তর্জাতিক মহলে তার সর্বোচ্চ ক্ষমতাধর বেশ কিছু রাষ্ট্রের প্রধানদের সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ হয়, কথা হয়, তাদের সাথে মত বিনিময় হয়। রাষ্ট্র পরিচালনার জন্য যতটুকু দক্ষতা তার মেধায় ধারণ করার কথা ততটুকুন তিনি করেছেন ঠিকই, কিন্তু এই ঘোষণাপত্র কেন সনদপত্রে প্রকাশিত হলো না, শ্বেতপত্রে প্রকাশিত হলো না? কেন সেটা সংবিধিবদ্ধ সংবিধানের জন্য এই ভাষাগুলোর ভিতরে অন্তর্ভুক্ত হলো না? তিনি যেভাবে আওয়ামী লীগের সময় একজন মানুষ হিসাবে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে, যারা যারা গতকাল এই উপস্থাপিত বক্তব্যের ভিতরে পঠিত বলিয়া বা শুনিত বলিয়া গণ্য করিয়াছেন, তাহারা কি
উপহাস করিতেছেন না? না হয় শুধু একটি জায়গায় সন্তুষ্ট যে অভ্যুত্থানের সরাসরি যোগদানকারী শহীদদের বীর এবং জীবিতদের আইনি সুরক্ষা দেওয়া হবে, এটা পেয়েই হয়তো সে তার নিজের বুঝকে দিতে পেরেছে, অন্তত রাষ্ট্র তাকে আইনি সহায়তা দেবে, রাষ্ট্র তাকে আইনি সহায়তা দেবে, এটুকু নিয়ে সন্তুষ্ট। তো অনেক পথ রুদ্ধ করে দিয়ে এই একটা জায়গায় যদি খোলা রাখে, একটা দরজা, হয়নি বাবা। আমি জানি অনেক শিক্ষিত জ্ঞানী ছেলে পেলে তারা, আমরা মূর্খ, অধম, কম বুঝি, কিন্তু আমরা অনেক অভিজ্ঞতার ভিতর দিয়ে আসছি, অনেক কিছু দেখছি। মুক্তিযুদ্ধ দেখলাম, ৭৫ দেখলাম, ৭৭ দেখলাম, ৮১ ভিতর দিয়ে গেল, ৯১ দেখলাম, ১/১১ ভিতর দিয়ে বুঝলাম, জানলাম। ১৫ বছর আমরাও তো নির্যাতনের শিকার, নির্যাতিতের ভিতরেই ছিলাম, কণ্ঠরোধের ভিতরেই ছিলাম। সেসব অভিজ্ঞতা থেকেই বলছি, কোথায় যেন একটু ফাঁক ফোকর থেকে গেল, কোথায় যেন একটু কোনো কিছুর অনুপস্থিতি অনুভব করছি। দেখা যাক, সময় বলে দেবে। যদি আমার এই চিন্তাধারা, এই ব্যাখ্যা ভুল হয়, তখন আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি এ নিয়ে যে ক্ষমতায় আসবে, আমি আর একটু বলি, বিএনপি ক্ষমতায় আসার দ্বার প্রান্তে অপেক্ষমান, কিন্তু বিএনপির ভিতরে বড় একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় বিএনপিকে কুক্ষিগত করে রেখেছে, যারা সম্পূর্ণভাবে আওয়ামী মনোভাবাপন্ন ব্যক্তি, এবং আওয়ামী লীগের যারা এখনও মাঠে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেশের মধ্যেই আছে, তারা বিএনপির যে নেতাদের ভিতরে তাদের দলীয় নেতা প্রতিচ্ছবি দেখতে পান। তারা মনে করেন যে এই নেতা এই জায়গায় গেলে আমরা তাদের শেল্টার পাব, আমরা নিরাপদ হব। বড় ধরনের একটা গোষ্ঠী এই বিএনপির ভিতরে ক্যামোফ্লাইজ করে আছে। তো এরা ক্ষমতায় গেলে তো প্রমোট বিএনপির থেকে আওয়ামী লীগই বেশি হবে। তো সেই আওয়ামী লীগকে যারা এদেশের ক্ষমতাচ্যুত করলো, বিএনপি ক্ষমতায় আসার পর কি ধরনের একটা ক্রাইসিস তৈরি হবে সেটা অনুধাবনযোগ্য। অনেকে বলছে নির্বাচন হবে না, আমি বলছি না, নির্বাচন হবে। ডক্টর ইউনূস ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তিনি এই নোংরামের ভিতরে যাবেন না। নির্বাচন করে কারো না কারোর হাতে ক্ষমতা দিয়ে যাবেন, কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে জামাত, এনসিপি এবং ইসলামী মতাদর্শের রাজনৈতিক সংগঠনগুলোকে অত্যন্ত দূরদর্শিতার সাথে যদি পদক্ষেপ না নেয়, স্বার্থের ঊর্ধ্বে যেয়ে যদি বুঝতে অক্ষম হন, অত্যন্ত রক্তাক্ত একটি পটভূমির মধ্যে নিপতিত হবে এদেশ। সাবধান আমি হব, নাকি এদেশের সাধারণ মানুষ হবে, যাদের সন্তানেরা একবার রক্ত সবেমাত্র এখনও পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছে, সেই সব মায়েদের দ্বিতীয় সন্তানদের কি আবারও রাজপথে নামতে হবে? প্রশ্ন। আসসালামু আলাইকুম।